হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি সন্দীপ জয়সওয়াল, তোমাদের ইতিহাসের শিক্ষক। আজকে 6 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। সবাই খাতা পেন নিয়ে বসবে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, আমার সাথে সাথে তোমরাও এইগুলো নিয়ে আলোচনা করবে। সোমপ্রকাশ ছিল একটি, কি বলেছে প্রথম প্রশ্ন, যে সোমপ্রকাশ ছিল একটি কি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা না মাসিক পত্রিকা? উত্তর কি হবে, এটি একটি সাপ্তাহিক পত্রিকা। আচ্ছা, সোমপ্রকাশ ছিল একটি, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? জিজ্ঞেস করবে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। কি নাম বলবে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটি কত কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল প্রশ্ন করবে। এটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে? এটি হচ্ছে 1858 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছিল। একটি সাপ্তাহিক পত্রিকা রূপে এটি প্রকাশিত হয়েছে সোমপ্রকাশ। মনে থাকবে। তাহলে সোমপ্রকাশ পত্রিকাটি ছিল একটি কি সাপ্তাহিক পত্রিকা। এটা প্রকাশক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ, 1858 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার যুক্ত। নাম শুনেই বুঝতে পারছো দাদা সাহেব ফালকে যে পুরস্কার দেওয়া হয় কিসের সাথে? না আমাদের চলচ্চিত্রের সাথে। কার সাথে? চলচ্চিত্রের সাথে। আমরা যেটা দেখতে পাই দাদা সাহেব ফালকে মানে চলচ্চিত্র মানে সিনেমা জগতের সম্পর্কে বলা হয়েছে এখানে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? এখানে একটু টুইস্ট কোশ্চেনটা আছে। এটা ভালোভাবে তিনটে জিনিসই মনে রাখতে হবে আমাদেরকে, যে নীলদর্পণ নাটকটি কে রচনা করেছেন। প্রথম প্রশ্ন কি করবে, যে এটা কে রচনা করেছেন, তার উত্তর কি বলবে তোমরা? নীলদর্পণ নাট্যটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। কি বলবে? দীনবন্ধু মিত্র। ঠিক আছে, মানে রচনাকার ছিলেন। তারপরে প্রশ্ন আসে যে ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, এটা কবে রচনা হয়েছিল? 1860 খ্রিস্টাব্দে। মনে থাকবে, 1860 খ্রিস্টাব্দে। আর প্রকাশ হয়েছিল কোথা থেকে? ঢাকা জেলা থেকে। কোথা থেকে? ঢাকা জেলা থেকে এটা প্রকাশিত হয়েছিল। ক্লিয়ার হয়েছে? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু প্রকাশক জিজ্ঞেস করেছে এখানে, তোমাদের উত্তর কি হবে? রেভারেন্ড জেমস লং। কে হবেন? রেভারেন্ড জেমস লং। তখন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত লিখবে না। ক্লিয়ার হয়েছে কি বললাম? ইংরেজিতে অনুবাদের প্রকাশক জিজ্ঞেস করেছে এখানে, উত্তর কি হবে? রেভারেন্ড জেমস লং। কিন্তু অনুবাদ কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। লিখেছেন কে? দীনবন্ধু মিত্র। কবে লিখেছিলেন? 1860 খ্রিস্টাব্দে। এটা প্রকাশ হয়েছিল কোথা থেকে? না ঢাকা জেলা থেকে। আশা করি সবাই বুঝতে পারছো জিনিসগুলো। তারপরে বলেছে দেখো কত সুন্দর এটি প্রশ্ন, ট্রেডিশনাল মডার্নাইজার। ঠিক আছে, ট্রেডিশনাল মডার্নাইজার বলে উল্লেখ করা হয় কাকে? ঠিক আছে, তাহলে কি বলেছে? ট্রেডিশনাল মডার্নাইজার বলে উল্লেখ করা হয় কাকে? রাজা রামমোহন রায়কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, স্বামী বিবেকানন্দকে না রবীন্দ্রনাথ ঠাকুরকে? উত্তর কি হবে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে, রাজা রামমোহন রায় হবে না। রাজা রামমোহন রায়কে আমরা কি বলি? ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। আর ট্রেডিশনাল মডার্নাইজার বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সবাই ভালোভাবে এই কোশ্চেনটা মনে রাখবে। এটা পরবর্তীকালে তোমরা যে কোনো পরীক্ষায় দিতে যাবে তখন ইতিহাস যেখানে থাকবে সেখানে এই প্রশ্নগুলো করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য জিজ্ঞেস করেছে। আচার্য থাকে, একটা উপাচার্য থাকে, এটা ভালোভাবে মনে রাখবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কি ছিলেন? আচার্য মানে এখানে চ্যান্সেলরের কথা বলা হচ্ছে। আর চ্যান্সেলর সেই সময় আমাদের তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন। আর সেই সালটা হচ্ছে কবে? এটা প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে। কবে হয়েছিল এটা? 1857 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা হয়েছিল। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। আর সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হচ্ছেন কে? লর্ড ক্যানিং হচ্ছেন। কে হচ্ছেন? লর্ড ক্যানিং। এটা ভালোভাবে মনে রাখবে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। ক্লিয়ার হয়েছে? আর যদি জিজ্ঞেস করে যে উপাচার্য কে ছিলেন, কি জিজ্ঞেস করবে? উপাচার্য কে ছিলেন? এম জে ব্রামলি ছিলেন। কে ছিলেন? এম জে ব্রামলি। ঠিক আছে, এম জে ব্রামলি ছিলেন।
তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং, তৎকালীন গভর্নর জেনারেল। আর আমরা সেটাকেও জানি কি পরবর্তীকালে তিনি ভাইসরয় হবেন। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি কি? যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেই আইনটার কোনটা? সেই আইনটার নাম জিজ্ঞেস করেছে। সবাই উত্তর দাও আমার সাথে সাথে। 3 আইন, সপ্তদশ বিধি, পঞ্চদশ বিধি না অষ্টাদশ বিধি, কোনটা হবে? যে সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল বলা হয়েছে কোন আইন? সপ্তদশ বিধি, অর্থাৎ 17 নম্বর রেগুলেশন আইন। কত নম্বর এটা? 17 নম্বর রেগুলেশন আইনের কথা বলা হচ্ছে। আর এটা কবে বন্ধ করা হবে? 1829 খ্রিস্টাব্দে। আর কার দ্বারা বন্ধ করা হবে এটা? লর্ড উইলিয়াম বেন্টিং। কি নাম হবে? লর্ড উইলিয়াম বেন্টিং সাহাবের দ্বারা এটা বন্ধ করা হবে। আশা করি সবাই বুঝতে পারছো। কিন্তু এটা বন্ধ করার পেছনে যে ব্যক্তিটাকে আমরা চিনি তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। কিন্তু এটা বন্ধ করেছিলেন সেই সময় লর্ড উইলিয়াম বেন্টিং সাহাব 1829 খ্রিস্টাব্দে। আর কত নম্বর? 17 নম্বর, যাকে আমরা সপ্তদশ বিধি বলি, ঠিক আছে, রেগুলেশন আইন দ্বারা। প্রথম ভারতীয় ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয় কবে? কি বলেছে কোশ্চেনটা? ফার্স্ট মানে প্রথম ভারতীয় ঔপনিবেশিক অরণ্য আইনের কথা বলা হয়েছে। এটা প্রণয়ন করা হবে কবে? 1863 সাল, 1864, 1865 খ্রিস্টাব্দ না 1866 খ্রিস্টাব্দ? উত্তর কি হবে? প্রথম যেহেতু বলেছে 1865, এখানে 3টে হয়, মনে রাখবে এখানে 3টে অরণ্য আইন এসেছিল। কটা এসেছিল? 3টে। একটা 1865 খ্রিস্টাব্দ, একটা হচ্ছে 1878 খ্রিস্টাব্দ, আর এইখানে হচ্ছে 1921 খ্রিস্টাব্দ। বোঝা গেল? 21 নয়, সরি, 1927 খ্রিস্টাব্দ। টোটাল হচ্ছে আমাদের 3টে অরণ্য আইন এসেছিল। 1865, 1878, 1927 খ্রিস্টাব্দে 3টে অরণ্য আইন এসেছিল, ঠিক আছে। তারপরে প্রশ্ন করেছে কি হুল কথার অর্থ কি? হুল কথার অর্থ হচ্ছে অভ্যুত্থান, আন্দোলন, বিপ্লব আর বিদ্রোহ। উত্তর কি হবে? বিদ্রোহ হবে। এবারে তোমরা আমাকে অ্যান্সার দিবে যে হুল কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল। হুল কথাটা অর্থ তো জিজ্ঞেস করা হয়ে গেছে, হুল কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল। জঙ্গলমহল কোল বিদ্রোহে পড়ে, সাঁওতাল বিদ্রোহে পড়ে, মুন্ডা বিদ্রোহে পড়ে না চুয়ার বিদ্রোহে পড়ে? উত্তর কি হবে? চুয়ার বিদ্রোহের পরে 1767 বলা হয়। অনেক বইতে 68 থাকে। আর একটা হচ্ছে দ্বিতীয় পর্যায় হচ্ছে 1798 খ্রিস্টাব্দ। এটা প্রথম চরণ, ফার্স্ট ফেজ বলা হয়, এটাকে সেকেন্ড ফেজ বলা হয়। তোমরা ভালোভাবে মনে রাখবে। আচ্ছা, কোল বিদ্রোহ কবে হয়েছিল? সবাই জানো কোল বিদ্রোহ কবে হয়েছে? 1831 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ হবে। সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছে। মুন্ডা বিদ্রোহ কবে হবে? মুন্ডা বিদ্রোহ হবে 1899 খ্রিস্টাব্দে। সবাই এক একজন করে এক একজনের নেতাগুলোর নাম আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। কোল বিদ্রোহের নেতা কে ছিলেন, সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন, মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন এবং চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন। তারপরের প্রশ্ন কি বলেছে দেখো, তারপরের প্রশ্ন কি বলেছে? বাঁশের কেল্লা কে তৈরি করেন? বা বাঁশের কেল্লা তৈরি করা হয়েছিল নারকেল বাগান, নারকেল ডাঙ্গা, নারকেল বেড়িয়া না নারকেল পোড়া গ্রামে? কি হবে উত্তর? নারকেল বেড়িয়া গ্রামে হয়েছিল। আর কার দ্বারাই হয়েছিল এটা? তিতুমির। কার দ্বারা হয়েছিল? তিতুমির। এর আসল নাম কি? এর আসল নাম হচ্ছে কি? মীর নিসার আলী। এর আসল নাম হচ্ছে কি? মীর নিসার আলী বলা হয়। বাঁশের কেল্লা কে তৈরি করেছেন? বাঁশের কেল্লা তৈরি করেছিলেন আমাদের তিতুমির। বাংলা, এটা কোথায় করা হয়েছিল? বাংলায় বারাসাতে, ঠিক আছে, বাংলা বারাসাত, এটা মনে রাখবে। ওই জন্য এটাকে অনেক সময় কি বলা হয়? বারাসাত বিদ্রোহ বলা হয়। অনেক সময় কি বলা হবে? এটাকে বারাসাত বিদ্রোহ বলা হবে। আশা করি এটা
বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এটা না, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে, তিতুমির। আর এটা হচ্ছে যে বিদ্রোহটা হবে বারাসাত বিদ্রোহ, সেটা কবে হবে, 1831 খ্রিস্টাব্দে বারাসাত বিদ্রোহ হবে। সবগুলো যতগুলো আমি এখানে নোট ডাউন করে দিচ্ছি, এগুলো সব তোমরা মানে যেগুলো যেগুলো লিখে দিচ্ছি সব নোট ডাউন করবে খাতাতে, প্রতিটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এখান থেকে, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা ইয়ে করবে, ঠিক আছে, বোঝা গেল। পরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে, একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন কি আছে, যে রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থের লেখক কে ছিলেন। কি বলেছে কোশ্চেন, রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থের লেখক কে ছিলেন। আমাদের কোশ্চেনের উত্তর কি হবে, হরিপদ ভৌমিক। কি হবে, হরিপদ ভৌমিক উত্তর হবে, ঠিক আছে। ভালোভাবে নোট ডাউন করে নেবে। রসগোল্লার ইতিহাস তোমাদের বইতে দেওয়া হয়েছে, যে আমাদের এখন বর্তমান জিআই ট্যাগ কলকাতার, ঠিক আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে। তাহলে বাংলা জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থের লেখক হচ্ছে কি, হরিপদ ভৌমিক। সুই মুন্ডা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার প্রশ্নটা করা হয়। এখানে মুন্ডা দেখে সবসময় অনেকজন ভুল করে, অনেক বেশিরভাগ ছাত্র এখানে ভুলভাল লিখে দেয় এখানে। কেন, কারণ সুই মুন্ডা দেখে করে অনেকজন ভাবে যে এটা মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন, কিন্তু নয়, এটা হচ্ছে কি কোল বিদ্রোহের নেতা ছিলেন। কোন বিদ্রোহের, কোল বিদ্রোহের নেতা ছিলেন ইনি, কোল বিদ্রোহের নেতা ছিলেন, মনে রাখবে ভালো করে। সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন, কোল বিদ্রোহ কবে হবে, 1831 খ্রিস্টাব্দে হবে, ভালোভাবে মনে রাখবে। সুই মুন্ডা, ডোমন মাঝি, বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঠিক আছে, এগুলো হচ্ছে কি কোল বিদ্রোহের নেতা ছিলেন। তারপরের প্রশ্ন কি বলেছে, ঠিক ভুল জিজ্ঞেস করেছে উপবিভাগ থেকে। শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। সবাই জানো যে শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, একদমই ভুল কথা। এটা এটা কে প্রতিষ্ঠা করবেন, এটা প্রতিষ্ঠা করবেন আমাদের স্বামী বিবেকানন্দ। কে করবেন, স্বামী স্বামী বিবেকানন্দ করবেন, স্বামী বিবেকানন্দ। কবে করবেন এটা, 1897 খ্রিস্টাব্দে করবে। কবে করবেন এটা, 1897 খ্রিস্টাব্দে করবেন। কলকাতার বেলুর মঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন। ফরাজি একটি উপজাতির নাম, এটাও খুবই মানে ভুল কথা। এটা ফরাজি কোনো উপজাতি ছিল না, ফরাজি হচ্ছে একটা আদর্শের কথা বলা হচ্ছে। ফরাজি কথার অর্থ জিজ্ঞেস করবে তোমাদের, ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। কি বলবে এটা, ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। এটা ভালোভাবে নোট ডাউন করে নেবে যে ফরাজি কথার অর্থ কি। ফরাজি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্যকে আমরা কি বলি, ফরাজি কথা, ফরাজি বলা হয়। তাহলে এটা কোনো উপজাতি নয়, এটা হচ্ছে প্রথমে কৃষক বিদ্রোহ ছিল, তারপরে ধার্মিক আন্দোলনের দিকে চলে যায়। তারপরে দেখো উপবিভাগ 3 কি বলেছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। সঠিক ব্যাখ্যাটি কি হবে, বিবৃতি, আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য, অবশ্যই সাহিত্য, যেখানে লেখক শুধুমাত্র সাহিত্য রচনা করেন, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনা বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন, যেখানে লেখকের বর্ণনায় শুধুমাত্র সমাজের কথা ফুটে ওঠে, ঠিক আছে। শুধুমাত্র সমাজের কথা ফুটে উঠবে, এই কথা যে কোনো জিনিসে শুধুমাত্র যদি কোশ্চেনে বলে দেয় সেটা কিন্তু ভুল হয়। এটা 2 নম্বর ব্যাখ্যা হবে, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনা বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। বোঝা গেল কি বললাম, এইটা ভালোভাবে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। হিন্দু কলেজে তিনি জয়েন করেছিলেন মাত্র তোমাদের মাত্র 17 বছর বয়সে তিনি হিন্দু কলেজে যুক্ত হয়েছিলেন। এবং ডিরোজিও যখন হিন্দু কলেজে যান তখন প্রত্যেক ছাত্রছাত্রী তার প্রতি আকৃষ্ট হন, তার আইডিওলজিকে বিশ্বাস করেন, তার আইডিওলজির দিকে অনেক বেশি মনোযোগী হয়।
ঠিক আছে। তিনি সবসময় বলতেন ছাত্রদেরকে যুক্তি তর্ক দিয়ে বিচার বিবেচনা করা। আমিও বলবো সবসময় যে কোনো জিনিসকে অন্ধভাবে বিশ্বাস করবে না, সবাই কিন্তু যুক্তি তর্ক দিয়ে বিচার করবে অবশ্যই। পরবর্তীতে দেখো কি বলেছে, তিনি শিক্ষকতায় সাফল্য পাননি, প্রচুর সফল ব্যক্তি ছিলেন তিনি, সাফল্য পায়নি এমন নয়। তিনি অসুস্থ হয়ে পড়েন, এটাও ভুল কথা। তিনি তাড়ানোর পর, সেখান থেকে ত্যাগ করার পর তিনি কি হচ্ছেন, অসুস্থ হচ্ছেন। তার প্রগতিশীল মনোভাব, এই যে প্রগতিশীল, তার যে ধ্যান ধারণা, সেই প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালন সমিতির পছন্দ হয়নি। তার যে মনোভাব ছিল যে সবসময় যুক্তিতর্ক দিয়ে বিচার বিবেচনা করতে হবে, যেটা কলেজের পক্ষে শুভকর হয়নি। এবারে কি বলছে তোমাদের দেখো, এবারে বলেছে তোমাদের যে 2 নম্বর আর হচ্ছে 4 আর 8, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝে, এগুলো সব পিপিটির মাধ্যমে আমরা আলোচনা করব। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়, গ্রাম বার্তা প্রকাশে কেন একটি ব্যতিক্রমী প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে কি বলা হয়, খুদকাঠি প্রথা কি, ওয়াহাবি কথার অর্থ কি এবং বাংলার ওয়াহাবি আন্দোলন একজন নেতার নাম লেখো। তারপরে প্রশ্ন কি বলেছে, আধুনিক ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে বিপিন চন্দ্র পালের যে 70 বছর আছে সেটাকে আমরা আত্মজীবনী বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে বলেছে। উডের ডেসপ্যাচ সম্পর্কে বলেছে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন, বিদ্রোহ, অভ্যুত্থান আর বিপ্লব এর ধারণা আলোচনা করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখব এগুলো সবগুলো পিপিটির মাধ্যমে। ঠিক আছে, সবাই কিন্তু এগুলো লিখে নেবেন নিজের খাতাতে। কি বলেছে দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা যাকে আমরা সাবলটান স্টাডিজ বলি, কি বলি আমরা, কি বলি এটাকে সাবলটান স্টাডিজ বলি বা সাবলটান স্কুল বলতে কি বোঝানো হয়। নিম্নবর্গের ইতিহাস চর্চায় সমাজের যারা তথাকথিত অন্তজ ও দলিত নামে পরিচিত সেই সব শ্রেণীর মানুষদের কথা ও কাহিনী, এই ধরনের ইতিহাস চর্চার বিষয়বস্তু। যুগ যুগ ধরে চলে আসা এই সব মানুষদের ঐতিহ্য, সংস্কৃতি, নবাগত সংস্কৃতির সঙ্গে তাদের বিরোধ এবং পরিণামে বিক্ষোভ, বিদ্রোহ নিয়ে এক শ্রেণীর ঐতিহাসিকরা গবেষণা করেন। আর তাদের মধ্যে আমরা দেখি রণজিৎ গুহ, শাহিদ আমিন, জর্জ রুদে, গৌতম ভদ্র প্রমুখ এই শ্রেণীর ঐতিহাসিক। ইতিহাস চর্চা এই নতুন ধারাকে আমরা বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চা। এই রণজিৎ গুহ, একে কি বলা হয়, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয়, মনে রাখবে ভালো করে, জনক। আর তার পুস্তকের নাম হচ্ছে যে সাবলটান, সাব অলটান। ঠিক আছে, এই সাবলটান গ্রন্থটি রচনা বা সাবলটান স্টাডিজ। ঠিক আছে, এখানে আরেকটু যোগ করে দিই আমি, সাবলটান স্টাডিজ। সাবলটান স্টাডিজ গ্রন্থের রচনা হচ্ছে কি আমাদের, ঠিক আছে, সাবলটান স্টাডিজ গ্রন্থের রচনা করেছেন কে, রণজিৎ গুহ। ক্লিয়ার হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা ভালোভাবে মনে রাখবে, কারণ এখান থেকে অনেকবার মাধ্যমিকে প্রশ্ন এসেছে যে গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী প্রশ্ন। এছাড়াও আমরা দেখি যে এখান থেকে একটা ডাইরেক্ট শর্ট কোশ্চেনও জিজ্ঞেস করে, এটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল, এটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল, এটি কুষ্টিয়া জেলা থেকে প্রকাশিত হয়েছিল, কুষ্টিয়া গ্রাম থেকে, কুষ্টিয়া জেলা থেকে প্রকাশিত হয়েছিল এটা বাংলাদেশের। ঠিক আছে, 19 শতকে গ্রাম বাংলার সমাজ জীবনের কথা জানার জন্য গ্রাম বার্তা প্রকাশিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। হরিনাথ মজুমদার, যাকে আমরা কি বলি, কাঙাল হরিনাথ, কি বলি আমরা, কাঙ্গাল হরিনাথ বলি। এই কাঙ্গাল হরিনাথ হচ্ছে কি ছিলেন এই এর প্রথম সম্পাদক। গ্রাম বার্তা প্রকাশিকা ব্যতিক্রমী হওয়ার কারণ ছিল বিভিন্ন কারণে এই পত্রিকাটি ব্যতিক্রমী ছিল। তার মধ্যে একটা কি, গ্রামীণ সমাজ চিত্র। গ্রাম বার্তা প্রকাশিকা গ্রাম্য সমাজ জীবনের নানা চিত্র আমরা কি দেখি এখান থেকে তুলে ধরেন। এর আগে বিভিন্ন পত্র পত্রিকায় শহরের কথা থাকলেও গ্রামীণ সমাজের কথা সেইভাবে পাওয়া যেত না। যেদিক থেকে এই পত্রিকাটি ছিল ব্যতিক্রমী, মানুষের দুঃখ কষ্টের কথা প্রকাশ করতো এখানে সাধারণ মানুষের দুঃখ কষ্ট, নীলকর সাহেবদের অত্যাচারের কথা, ঠিক আছে,
সাহেবদের অত্যাচার এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই জন্য এটাকে আমরা কি বলি, ব্যতিক্রমী পত্রিকা। এই যে দুঃখ কষ্টের জন্য নীলকর সাহেবদের অত্যাচার, দুঃখ কষ্ট, এগুলো সব আমরা দেখি। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের দুটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করো। তোমাদের প্রশ্ন করেছিল কি 1857 খ্রিস্টাব্দের সনদ আইনের বিশেষতা কি ছিল। ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া 1813 খ্রিস্টাব্দের সনদ আইন ভারতের শিক্ষা ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। কেন? কারণ শিক্ষা ক্ষেত্রে প্রথমবার 1 লক্ষ টাকা এখানে দেওয়া হচ্ছে শিক্ষার জন্য অর্থ বরাদ্দ। এই সনদ আইনে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল এবং বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয়েছিল। এখানে জনশিক্ষা, ভারতীয়দের শিক্ষার অর্থাৎ জনশিক্ষার দায়িত্ব কোম্পানি সরকারের, এই কথা স্বীকৃত হয়। দেরিতে হলেও কোম্পানি সরকারকে জনশিক্ষার দায়িত্ব নিতে হয়। দেরিতে হয়েছে কিন্তু জনশিক্ষা মানে হচ্ছে সর্বাঙ্গীন শিক্ষার দায়িত্বই আমাদের সরকারকে নিতে হয়েছিল। বরাদ্দ টাকা পাওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্বের সূচনা হয়েছিল এটার দ্বারাই, যে আমরা কোন শিক্ষা দেব, প্রাচ্য শিক্ষা দেব না পাশ্চাত্য। প্রাচ্য মানে হচ্ছে ভারতীয় শিক্ষা, পাশ্চাত্য মানে হচ্ছে বিদেশি শিক্ষা, অর্থাৎ ইংরেজি শিক্ষার কথা বলা হচ্ছে এখানে। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, খুদকাঠি প্রথা কি। এগুলো আমরা আগেও আলোচনা করেছি, তাও আরেকবার আলোচনা আমরা করে দিচ্ছি। খুদকাঠি প্রথা কি ছিল? এটা মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত ছিল। এটা ভালোভাবে মনে রাখবে, এটা কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? এটা মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত ছিল। বর্তমান ছোটনাগপুরের রাঁচি ও সিংভূম অঞ্চলে বসবাসকারী অন্যতম আদিবাসী সম্প্রদায় হলো মুন্ডা। 1899 1900 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ও অত্যাচারী দিকুদের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করে। খুদকাঠি প্রথা কথার অর্থ হলো কি, যৌথ কৃষি ব্যবস্থা। মুন্ডারা বহুকাল ধরে জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ করত এবং জমির যৌথ মালিকানা ভোগ করত। ঠিক আছে, ব্রিটিশ আমলে তাদের যৌথ মালিকানা বা যৌথ কৃষি ব্যবস্থা বা খুদকাঠি প্রথার অবসান ঘটিয়ে ব্যক্তিগত মালিকানা ব্যবস্থা চালু করায় মুন্ডারা ক্ষুব্ধ হয়েছিল এবং মুন্ডা বিদ্রোহ করেছিলেন। ঠিক আছে, এটা বোঝা গেল কি বললাম, ব্যক্তিগত যৌথ কৃষি ব্যবস্থা ছিল এখানে, যৌথ। পরবর্তীকালে যৌথ মালিকানা ভোগ করতো তারা, কিন্তু এখানে বলা হচ্ছে কি ব্যক্তিগত মালিকানায় নিয়ে চলে আসা হচ্ছে। যৌথ মানে একসঙ্গে মালিকানা ভোগ করতো, আর এখানে করা হচ্ছে কি ব্যক্তিগত মালিকানা। ক্লিয়ার হয়েছে কি বললাম? তাহলে এই জন্য এরা ক্ষুব্ধ হয়েছিল এবং আমরা দেখব যে বিদ্রোহ করছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে, ওয়াহাবি কথার অর্থ কি? বাংলার একজন ওয়াহাবি নেতার নাম লেখো। ওয়াহাবি ছিল মুসলমানদের একটি ধর্মীয় গোষ্ঠী। এই গোষ্ঠীর প্রবর্তক ছিলেন আরবের হচ্ছে আব্দুল ওয়াহাব। তার অনুগামীদের বলা হতো কি ওয়াহাবি। প্রকৃত নাম কি ছিল? ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিকা ই মোহাম্মদিয়া। অর্থাৎ এর কথার অর্থই হচ্ছে কি, এর কথার অর্থ হচ্ছে কি মোহাম্মদ প্রদর্শিত পদ। অর্থটা কি হবে? মোহাম্মদ প্রদর্শিত পদ। ঠিক আছে, আর এখানে বাংলার একজন নেতার নাম আমরা কি দেখি, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন হচ্ছে মীর নিসার আলী, যাকে আমরা কি বলি বা তিতু মীর ছিলেন। বাঁশের কেল্লা, বারাসাত বিদ্রোহ, একটু আগেই আমরা এটা নিয়ে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করব। 4 নম্বরে কি বলেছে, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর কেন ইতিহাসের উপাদান রূপে গুরুত্বপূর্ণ, বা তোমাদের ইতিহাসের উপাদান এখানে কি কি আমরা দেখতে পাই। 70 বছর বিপিনচন্দ্র পাল। ঠিক আছে, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থটি 70 বছর নামে পরিচিত। এই লেখাটি প্রথমে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায়, খুব গুরুত্বপূর্ণ যে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকা। তাহলে প্রবাসী পত্রিকাটি কার ছিল? রামানন্দ চট্টোপাধ্যায়ের ছিল। ঠিক আছে, এটা ধারাবাহিকভাবে প্রকাশিত, তবে লেখাটি সম্পূর্ণ হয়নি। এতে 1857 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ঘটনাবলী বিবৃত হয়েছে। পরবর্তীকালে 1954 খ্রিস্টাব্দে এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়। আধুনিক ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে এই গ্রন্থটি গুরুত্ব অপরিসীম আছে। আমরা কি দেখব এখানে, ইতিহাসের উপাদান হিসেবে 70 বছরে কি কি গুরুত্বপূর্ণ আছে। তৎকালীন ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়, জন্ম বংশ পরিচয় পাওয়া যাচ্ছে। যদি বিপিনচন্দ্র পাল 1858 খ্রিস্টাব্দে শ্রীহট্ট জেলার পৈল গ্রামে জন্মগ্রহণ করে, এটা জিজ্ঞেস করে প্রশ্নটা যে তিনি জন্মগ্রহণ কবে করেছিলেন, 1858 খ্রিস্টাব্দে কোথায় করেছিলেন? শ্রীহট্ট জেলার পৈল নামক গ্রামে তার জন্ম হয়েছে। পূর্বপুরুষ হিরণ্য পাল পৈল গ্রামের প্রথম বসতি স্থাপন করেছিলেন। তারা বর্ধমানের মঙ্গলকোট থেকে এই অঞ্চলে এসেছিলেন। 70 বছর থেকে সমকালীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই সময় প্রত্যেক গ্রামে টোল ও ফরাসি শেখার জন্য মাদ্রাসা ও মক্তব ছিল। পূর্বে নবাবদের কাজকর্মের জন্য ফরাসি জানা লোকেদের প্রয়োজন হতো বলে অনেক হিন্দু ছাত্র মাদ্রাসায় ফরাসি শিখত। ইনি নিজেও প্রথমে ফরাসি শেখার জন্য এক মৌলবীর কাছে ভর্তি হয়েছিলেন। পরবর্তীকালে তিনি শ্রীহট্টের এক
শ্রীহট্টের একটি ইংরেজি বিদ্যালয় এবং তারপরেই উচ্চশিক্ষার জন্য কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সমকালীন সমাজে যে নারীর অবস্থান কেমন ছিল এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি। সমাজের যে নারী শিক্ষা 70 বছর গ্রন্থ থেকে জানা যায় যে সেকালে মেয়েদের লেখাপড়া শেখার রীতি ছিল না, তখন কুসংস্কার ছিল একটি, কি ছিল, যে মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে নাকি তারা বিধবা হয়ে যাবে, এইরকম ধরনের কথাবার্তা সেই সময় করা হতো, কুসংস্কার এই সময় ছিল। তবে উত্তরবঙ্গে এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় হবে এটা, ঠিক আছে, বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে নারী শিক্ষা প্রচলিত ছিল, উত্তরবঙ্গে ছিল, ঠিক আছে। সমাজ ব্যবস্থা লেখকের সময় সমাজ ছিল পুরুষতান্ত্রিক সমাজ। গ্রাম্য সমাজে হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করত এবং তাদের মধ্যে প্রীতিপূর্ণ সামাজিক সম্পর্ক ছিল। সমাজে কৃতদাস প্রথার প্রচলন ছিল। তাছাড়া এই গ্রন্থ থেকে আমরা তৎকালীন সমাজের বিভিন্ন রীতিনীতির খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, নাচ গান প্রভৃতি এখান থেকে আমরা তথ্য পেয়ে থাকি। তৎকালীন রাজনৈতিক অবস্থা যদি আমরা দেখি, যে ব্রিটিশ সরকার ভারতীয়দের ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বভাব সমিতি সম্পর্কে 70 বছর গ্রন্থ থেকে জানা যায়। ব্রিটিশ সরকারের অন্যায়ের বিরুদ্ধে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভালোভাবে নামটা মনে রাখো, কি নামটা আছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভা, এখানে ভারত সভা ভালোভাবে মনে রাখবে, কে প্রতিষ্ঠা করেছিলেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই সময় নবগোপাল মিত্র ও তার প্রতিষ্ঠিত হিন্দু মেলা জাতীয়বাদী কার্যকলাপ সম্পর্কে জানা যায়। নবগোপাল মিত্র কি প্রতিষ্ঠা করেছিলেন, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, এই জন্য একে ন্যাশনাল মিত্রও বলা হয় বা মিত্র মেলাও বলা হয়। তাছাড়া পুরনো কলকাতা প্রেসিডেন্সি কলেজ, ব্রাহ্ম সমাজে ভাঙন, শহরের জীবনযাত্রা কেমন ছিল, বিভিন্ন তথ্য এখান থেকে আমরা পেয়ে থাকি। এটা 1905 খ্রিস্টাব্দে বঙ্গ বিপ্লবের জন্মদাতা ও নেতা বিপ্লবী নেতা চিদম্বরম পিলে তাকে স্বাধীনতা সিংহ বলেছেন। এটা জিজ্ঞেস করে যে বিপিন চন্দ্র পালকে স্বাধীনতা সিংহ কে বলেছিলেন, এই যে স্বাধীনতা সিংহ কে বলেছেন, চিদম্বরম পিল্লাই বলেছিলেন। তিনি একজন শ্রেষ্ঠ বাগ্মী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। হ্যাঁ, বিনয় কুমার সরকার বলেছেন যে তিনি ছিলেন জন্মদাতা ও নেতা, আর বিপ্লবী চিদম্বরম পিল্লাই বলেছে স্বাধীনতা সিংহ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের, আমরা কি দেখব, যে বিপিন চন্দ্র পালের 70 বছর থেকে আমরা কি কি তথ্য জানতে পারি। ক্লিয়ার হয়েছে সবাইকে বিষয়টা বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, চার্লস উড কবে তার প্রতিবেদন পেশ করবেন, 1854 খ্রিস্টাব্দে, ঠিক আছে। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিলেন, চার্লস উড সাহাব ছিলেন। ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই, ভালোভাবে মনে রাখবে, 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামা চার্লস উডের প্রতিবেদন নামে খ্যাত, বা উডের ডেসপ্যাচ বলা হতো এটাকে। নির্দেশনামায় সুপারিশে উডের নির্দেশনামায় কি কি বলা হয়েছে দেখো, সুপারিশগুলি ছিল, প্রথম কি বলেছে, শিক্ষার প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করতে হবে, স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করতে হবে, মানে আলাদাভাবে এটা কাজ করবে পুরোপুরি। প্রত্যেক প্রেসিডেন্সি শহর, এখানে প্রেসিডেন্সি 3টে ছিল, কলকাতা ছিল, বোম্বাই আর মাদ্রাজ ছিল, একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যার ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কবে, 1857 খ্রিস্টাব্দে। এটা ভালোভাবে মনে রাখবে। এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় ছিল এটা, ঠিক আছে, এশিয়ার সবচেয়ে প্রথম বিশ্ববিদ্যালয় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সুদক্ষ শিক্ষক তৈরির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ বা টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করা, দেশীয় ভাষার মাধ্যমে সাধারণ শিক্ষার প্রদান করা, নারী শিক্ষার প্রসার ঘটানো, মেধাবৃত্তি দান করা, যাকে আমরা স্কলারশিপ বলি, আমরা কি বলি, স্কলারশিপ বলি, পাঠ্যক্রমে সাদৃশ্য বিন্যাস ঘটানো ইত্যাদি। চার্লস উডের সুপারিশের ফলে ফলাফল কি হয়েছিল, ফলে হচ্ছে 1855 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ডালহৌসি বাংলা, বোম্বাই, পাঞ্জাব প্রভৃতি প্রদেশে শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করেন। 1857 খ্রিস্টাব্দে কলকাতা বোম্বাই মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের চার্লস উডের রিপোর্টের ফলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হতে থাকে। কলকাতা, বোম্বাই, মাদ্রাজ 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভারতীয় শিক্ষার ইতিহাসে এটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। এই জন্য উডের নির্দেশনামাকে শিক্ষার মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে ম্যাগনা কার্টা বা মহাসনদ কাকে বলা হয়, চার্লস উডের প্রতিবেদনকে। এরা মাধ্যমিকে আসা প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, ঠিক আছে, এটা মাধ্যমিকে আসা প্রশ্ন। কি বলেছে মাধ্যমিকে আসা প্রশ্নতে, বিদ্রোহ, অভ্যুত্থান আর বিপ্লব বলতে কি বোঝো, এরা বা ধারণাগুলি আলোচনা করো। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পারছো। এইটা হচ্ছে মাধ্যমিকে সরাসরি এসেছিল এই কোশ্চেনটা, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজনৈতিক ইতিহাস আন্দোলনে বিভিন্ন
পরিভাষা রূপে আমরা বিদ্রোহ দেখি, অভ্যুত্থানকে দেখি এবং বিপ্লবকে দেখি। শব্দগুলো আলাদা হলেও এদের আন্তরিক ব্যাপারগুলো সব একই রয়েছে, কিন্তু কিছু কিছু ডিফারেন্ট আছে। এগুলির মাধ্যমে শোষক ও অত্যাচারীর বিরুদ্ধে মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশকে আমরা বুঝতে পারি। আপাত দৃষ্টিতে এই শব্দগুলির অর্থ কাছাকাছি হলেও এদের মধ্যে পার্থক্য তো রয়েছেই প্রচুর পরিমাণে, ঠিক আছে। মানে ক্ষোভের ফলেই এগুলো হয়েছে, ঠিক আছে, কিন্তু এগুলোর মধ্যে কিছু আন্তরিক অর্থ এগুলোর মধ্যে লুকিয়ে আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমে কি বলেছে দেখো, বিদ্রোহ, ইংরেজিতে রিভোল্ট বা বিদ্রোহ বলতে বোঝায় হচ্ছে, বা বিদ্রোহ বলতে যা বোঝায় তার বিভিন্ন দিক রয়েছে। বিদ্রোহ কথাটি বি বা বিশিষ্ট রূপে ও দ্রোহ বা হিংসা করা থেকে এসেছে। প্রচলিত প্রথা, রীতিনীতি, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মতবাদ ও আদর্শের দ্বারা চালিত হয়ে মানুষ জোটবদ্ধভাবে সংগ্রাম করে কিন্তু শাসকের দ্বারা পরাজিত হয়। তখন এই যে শাসকের দ্বারা পরাজিত হয়েছে, এটা মনে রাখবে ভালোভাবে। সংঘবদ্ধ হবে, জোট গ্রহণ করবে, সংগ্রাম করবে, কিন্তু পরাজিত হবে। তখন এই ব্যর্থ প্রচেষ্টা বিদ্রোহ, ব্যর্থ প্রচেষ্টা করেছিল কিন্তু সেটা ব্যর্থ হবে, সেটাকে আমরা বিদ্রোহ বলবো। যেমন সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ ইত্যাদি। তারপরে দেখো কি বলেছে, অভ্যুত্থান, আপরাইজিং বলা হয়। অভ্যুত্থান, আপরাইজিং বলতে বোঝায় সেই জাতীয় কি বলেছে, সেই জাতীয় বিদ্রোহকে যখন ওই বিদ্রোহের পেছনে ব্যাপক জনসমর্থন থাকে। স্বতঃস্ফূর্ত এই বিদ্রোহ আঞ্চলিক বা গোষ্ঠীগত হতে পারে, আবার সফলও ব্যর্থও হতে পারে। মানে সফলও হতে পারে অভ্যুত্থান, আবার ব্যর্থও হতে পারে। যেমন 1857 বিদ্রোহ ব্রিটিশ সেনাবাহিনীর বা ভারতীয় সিপাহীদের সরকার বিরোধী বিদ্রোহকে অভ্যুত্থান বলে চিহ্নিত করা যেতে পারে। ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ নৌবাহিনীর ভারতীয় সৈন্যরা সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা ইতিহাসে নৌ বিদ্রোহ নামে পরিচিত হলেও সেটি যে এক ধরনের অভ্যুত্থান এ কথা অনস্বীকার্য। মানে নৌ অভ্যুত্থান বলতে পারো বা নৌ বিদ্রোহ বলতে পারো, ঠিক আছে। তারপরে কি বলেছে, বিপ্লব। বিপ্লব কথাটি এসেছে বি এবং প্লব থেকে। বি কথার অর্থ হচ্ছে বিশেষ এবং প্লব কথার অর্থ হলো কি লাফ দেওয়া। বিপ্লব বলতে বোঝায় এমন কোনো ঘটনা যা বিদ্রোহ, যার ফলে রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদির ক্ষেত্রে আমূল পরিবর্তন সূচিত হয়। যেমন হচ্ছে ইউরোপের শিল্প বিপ্লব। আমূল পরিবর্তন হবে, কেমন পরিবর্তন হবে, দ্রুত র্যাপিড চেঞ্জ হয়ে যাবে। এটাকে র্যাপিড চেঞ্জ মানে প্রচলিত সমাজ ব্যবস্থা পুরো ভেঙে গুঁড়িয়ে যেতে পারে এবং নতুন রূপে একটা সমাজ ব্যবস্থা আসতে পারে, সেটাকে আমরা কি বলি, আমূল পরিবর্তন বলি। তো রাজনৈতিক বিপ্লব প্রসঙ্গে বলা যেতে পারে যে যখন রাষ্ট্রীয় ব্যবস্থা সার্বভৌমত্বের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে তখন তাকে রাজনৈতিক বিপ্লব বলা হয়। ইতিহাসে রাজনৈতিক বিপ্লবের প্রকৃষ্ট উদাহরণ হলো ফরাসি বিপ্লব। তোমরা জানো ভালোভাবে, 9-এ পড়ে এসেছো যে ফরাসি বিপ্লব ছিল একটা বিরাট বড় পরিবর্তন, আমূল পরিবর্তন। অনেকে ভারতের ইতিহাসে সশস্ত্র সংগ্রামীদের বৈপ্লবিক কার্যকলাপকেও বিপ্লব বলে অভিহিত করা যেতে পারে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলা যায় যে বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব সবকটি হলো প্রচলিত প্রবর্তিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের জাগরণ অথবা পুরনো রীতিনীতির সম্মুখে নতুনদের উদ্ভবের প্রচেষ্টা। আশা করি বুঝতে পেরেছো। সবগুলো নোট ডাউন করে নেবে। কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সেগুলোকে রিপ্লাই দিয়ে দেবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।